যোধপুর, যাকে আমরা ব্লু সিটি নামেও চিনি। আর এই পর্বে থাকছে যোধপুরের ঐতিহ্য উমেদ প্যালেস, প্যালেসের ভেতরের কিছু দৃশ্য, কিছু ভিনটেজ কার কালেকশন, প্যালেসের অতিথি আপ্যায়ন, থাকছে মেহরানগড় ফোর্ট এবং সেখানকার সোনা দিয়ে বাঁধানো কক্ষ, থাকছে যশবন্তধারা, ব্লু সিটির বিখ্যাত সেই নীল ঘর বাড়ির গলি, থাকছে ঘণ্টাঘর, আর ঘণ্টাঘরের সেই লন্ডন থেকে আনা বিখ্যাত ঘড়ি। দেখব ঘড়ির ভেতরের যন্ত্রপাতি যা আজও চলমান। পর্ব শুরু করার আগে তোমাদের হোটেলের ব্যাপারটাও একটু বলে দিই। আমরা ছিলাম যোধপুর স্টেশনের খুব কাছে আশীর্বাদ হোমস্টেতে, যার রুম ভাড়া আমাদের পড়েছিল একটু বার্গেনিং করে 1700 টাকা। রুমের কন্ডিশন খুবই ভালো, আশেপাশে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত ঘণ্টাঘর। হোমস্টের ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে ছেড়ে দিলাম। তো গুড মর্নিং মানে আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি, সকাল 10:30 বাজে। এই মুহূর্তে আমরা আসলাম হচ্ছে ভিজিট করতে উমেদ প্যালেস। তো এখন যাই, উমেদ প্যালেসের টিকিট আছে, টিকিট কাটি, তারপর ভেতরটা তোমাদের ঘোরাচ্ছি। এই হচ্ছে প্যালেসের এন্ট্রি। ভিডিও করতে পারবো কিন্তু ট্রাইপড অ্যালাউ নেই, তাই গাড়িওয়ালাকে আবার ডাকলাম। ট্রাইপডটা গাড়িতে রাখতে হবে, হ্যান্ডব্যাগও নিয়ে যাওয়া যাবে না। ওই যে প্যালেস, এই হচ্ছে ভিনটেজ কার কালেকশন। পাপা তোর যে গাড়ি পছন্দ হবে তুই সেটা নিয়ে নেবি কিন্তু, ঠিক আছে? দেখছি আগে প্যালেসটা দেখে নি ভালো করে। প্যালেসের সামনে কত প্রহরী, বলো এবার। রোলস রয়েস, এই যে রোলস রয়েস, কি লাগছে দেখতে। হ্যাঁ, এটাও রোলস রয়েস 1935, হর্স পাওয়ার 40 থেকে 60, কার নাম্বার হচ্ছে RJQ 3207। বাপরে, ব্যাপারটা হলো কি এই গ্লাসে রিফ্লেকশন পড়ছে, এইটা পুরোটা নামানো থাকলে রিফ্লেকশনটা বোঝা যেত না। গাড়িগুলো আকার কি বিশাল, কি লম্বা, বাপরে প্রচুর লম্বা লম্বা গাড়ি। মার্সিডিজ হতে পারে, চালাতে পারে মেবি। দেখেছিস না? এই পাশে গাড়িটা হচ্ছে গ্রিন কালার। এখানে যে এত তামঝাম দেখলে, তামঝামের কারণ হচ্ছে বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়েছে। হ্যাঁ, তো যারা গেস্ট আসছে তাদের রিসেপশনের জন্য এখানে ঢাকঢোল বাজানো হচ্ছে, ফুল রেড কার্পেটে ফুল গোলাপ জল দিয়ে তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে। এই উমেদ প্যালেসের এন্ট্রি ফি হচ্ছে বড়দের জন্য 60 টাকা আর বাচ্চার জন্য 30 টাকা।
आपको बताया रॉयल फैमिली का रेजिडेंस। यहाँ से अपन ने एंट्री लिया, इसी हॉल के अंदर अभी अपन खड़े हैं। हॉल के जस्ट सामने नीचे के रूम जो सामने की तरफ है वो अपन विजिट करेंगे। और मेरी अंगुली के सामने पिलर देख रहे हैं, इस पिलर से लेकर लास्ट तक होटल में कन्वर्ट है। मीन्स 70% पार्ट होटल का है, 30% में म्यूजियम और रॉयल फैमिली का रेजिडेंस है। ये होटल का एंट्रेंस हो गया। यहाँ से लेकर लास्ट तक होटल में अपन नीचे के रूम विजिट करेंगे, ऊपर से लेकर वापस होटल के अंदर। उमेद भवन প্যালেস রাজস্থানের যোধপুরে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক প্রাসাদ এবং বিশ্বের অন্যতম বৃহৎ ব্যক্তিগত বাসভবন। এটির নির্মাণ মহারাজা উমেদ সিং 1929 সালে শুরু করেছিলেন এবং 1943 সালে যা সম্পূর্ণ হয়। বর্তমানে এটিকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে: রাজপরিবারের আবাসস্থল, একটি বিলাসবহুল হোটেল এবং মিউজিয়াম। এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত মানুষদের কর্মসংস্থানের জন্য। এই ভবনটিতে মোট 347টি কক্ষ রয়েছে। উমেদ ভবন মিউজিয়ামে রয়েছে রাজবংশের বিভিন্ন নিদর্শন, পুরনো ঘড়ি, ক্লাসিক গাড়ি, অস্ত্রশস্ত্র এবং ঐতিহ্যবাহী রাজপুত রাজবংশের ব্যবহার্য সামগ্রী। উমেদ ভবন প্যালেসের একটি অংশ এখন তাজ গ্রুপ দ্বারা পরিচালিত করা হয়, আর এটি হলো একটি বিলাসবহুল হোটেল যেখানে অভিজাত অতিথিরা থাকার সুযোগ পান। এটি বিশ্বের অন্যতম সেরা হেরিটেজ হোটেল হিসেবে স্বীকৃত। এগুলো অরিজিনাল স্কিন। নিচে একটা ছবি দেখা যাচ্ছে, দেখো বাচ্চার, মানে এটাই ফ্যাক্ট। ওখানে যে দুটো বাঘ আর একটা ভাল্লুক দেখালাম না, ওর নিচে একটা ছবি ছিল, বুঝেছো? মানে ওটাই হচ্ছে আসল ঘটনা। একটা বাচ্চাকে, মানে ওখানে দেখো ছবির মধ্যে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য কিন্তু বাঘ আর ভাল্লুককে মারা হয়েছিল। বাঘের স্কিনটা আর ভাল্লুকের স্কিনটা কিন্তু অরিজিনাল। কনভারসেশন হল, মানে এখানে বসে রাজারা আলোচনা করতো কোনো কিছু, মিটিং ফিটিং করার হলে। এই হচ্ছে যেই ঘরটা দেখালাম না, ওটা হচ্ছে ঘড়ির কালেকশনের ঘর, বুঝেছো? আর প্রচুর বাঙালিরা এসছে ঘুরতে, বাংলা কথায় বলছে, তাদের সাথে কথা বললাম, বেশ ভালোই লাগলো। এরোপ্লেনের কালেকশন দেখো। মেহরানগড় ফোর্ট রাজস্থানের যোধপুর শহরে একটি ঐতিহাসিক ও বিখ্যাত দুর্গ, যা ভারতবর্ষের অন্যতম বৃহৎ ও সুদৃঢ় দুর্গগুলির মধ্যে একটি। এই দুর্গটি 1959 সালে মাওয়ার রাজ্যের প্রতিষ্ঠাতা রাওযোধা নির্মাণ করেন। এই দুর্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 410 ফুট উঁচু একটি পাহাড়ের ওপরে অবস্থিত। এই দুর্গ থেকে যোধপুর শহরের নীল বাড়িগুলো অত্যন্ত সুন্দরভাবে দেখা যায়। এই দুর্গের মধ্যে রয়েছে মতিমহল, ফুলমহল, শীষমহল, ঝানকিমহল এবং ফতেমহল, এবং তার সাথে একটি মিউজিয়ামও রয়েছে। এই দুর্গের মধ্যে রয়েছে বলিউড ও হলিউড সিনেমার শুটিং লোকেশন। এখান থেকে অতটা ব্লু ব্লু বোঝা যাচ্ছে না, ব্লু সিটি বলছে, অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। মানে যারা যারা নতুন করে কালার করেছে অথবা নতুন বাড়ি ঘর করেছে তারা হয়তো আর ব্লু কালারটাকে রাখেনি। মোটামুটি 20-30% ব্লু মনে হচ্ছে। এখানকার টিকিট হচ্ছে 200 টাকা, আর লিফটে করে একদম টপ ফ্লোরে যাওয়া যায়, যার টিকিট হচ্ছে 50 টাকা। মানে পার হেড হিসাবে 250 টাকা আমাদের পড়বে। চলো, মানে আমরা লিফটে করে ওপরে আসলাম, তো এটা হচ্ছে 1 ওয়ে 50 টাকা। যদি আবার নিচে নামতে হয় তাহলে লিফটে করে নিচে নামবো, নেবে তারপরে বাইরে গিয়ে টাকাটা পে করবো কাউন্টার, ঠিক আছে? আর নিচ থেকে যে আমরা উপরে আসলাম, এটা কাছাকাছি 120 থেকে 25 ফিট উপরে, একদম টপ ফ্লোরে আসলাম আমরা। আর এখান থেকে সিটির ভিউ দেখবে, দেখো। দূরে ওখানে একটা ফাউন্টেন দেখা যাচ্ছে, আর ওই যে আমেদ প্যালেস, সুন্দর হাওয়া দিচ্ছে, গরম নেই সেরকম, রোদ আছে। ওই পাশটা দেখা যাচ্ছে হচ্ছে যশবন্ত থাড়া, আমরা ওখানেও যাব। এই পাশ থেকে একটু ব্লু সিটিটা বোঝা যাচ্ছে,
এই পাশে বাড়িগুলো ব্লুই করা আছে মোটামুটি। আর এই যে ব্লু কালারগুলো দেখতে পাচ্ছ, চুনের মধ্যে ব্লু কালার মিশিয়ে এরা ব্লু করে, তাতে কি হয় সূর্যের আলোর টেম্পারেচারটা মানে হিটটা ঘরের মধ্যে কম হয়, আর তার সাথে একটু মশা পোকামাকড়ের অত্যাচারটাও কম হয়। এই যে এখান থেকে পুরো ব্লুটা বোঝা আছে, ওই পাশগুলো অতটা ব্লু কালার বোঝা আছে না, কিন্তু এই পাশটা মোটামুটি অনেকটাই মানে যতটুকু দেখা যাচ্ছে মোটামুটি 60-70% ব্লুই আছে। এই পাশ দিয়ে রাস্তা আছে ভেতরে যাওয়ার। এই জায়গাটা মানে এই কক্ষটার নাম হচ্ছে দৌলতখানা। কত বড় বন্দুক রাখা আছে দেখো এখানে একটা কয়েন কালেকশন। বন্দুকগুলো কত বড় না, আগেকার দিনে মানুষ কত বড় হতো, এত লম্বা লম্বা বন্দুক। পরে দেখো দুটো ব্লেডের ফ্যান, প্রথম দেখলাম আমি। এই কাপড়গুলো তখন ইউজ হতো, ওগুলোকে ফ্রেম করে এখানে সুন্দর করে রেখেছে। এই যে রাজাদের আগের ড্রেস, একটু অন্ধকার আছে ভেতরটা। এখানে ভেতরে যাওয়া অ্যালাউ নাই, এখানে ব্যারিকেড করা আছে। এই ফ্লোরটা দেখো কি নাইস লাগছে দেখতে, তাই না? দারুণ লাগছে, দারুণ। গোল্ড প্লেটেড মানে পুরো সোনা দিয়ে, পুরো সোনা দিয়ে তৈরি ওপরটা। এই জায়গাটা এমন করে বানিয়েছে যেন ভেতরের টেম্পারেচার 19 ডিগ্রি থাকে, মানে পেন্ট রঙগুলো আচ্ছা, এখানে এমনভাবে পেন্ট করা আছে যাতে ভেতরের টেম্পারেচার 19 ডিগ্রি পর্যন্ত থাকে। এটা আরেকটা সাইড, ওখান দিয়েই আসলাম বাইরে এসে টপটা এরকম দেখতে। কই ঠাম্মি, এই যে ঠাম্মি। তখনকার দিনের মানুষরা কত লম্বা চওড়া হতো না, এই যে এত বড় বর্ষা। বন্দুকটা দেখলে কত, হ্যাঁ বিশাল বড় বন্দুক, বললাম যে। এইখানে বন্দুকের কালেকশনটা দেখো, কত বন্দুক লম্বা লম্বা, কত পাতলা, আমার বুড়ো আঙুলের সমান। বাপরে, তখনকার দিনে যুদ্ধের বন্দুকগুলোর ওপরে দেখো কি সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা আছে, মানে কি বলবো, নিখুঁত ডিজাইন দেখো প্রত্যেকটা বন্দুকের মধ্যে, দেখেছো? এই বন্দুকের হ্যান্ডেলটা দেখো, এই তরোয়ালটা সাইজ দেখো কত বড়, মানে এত বড় তরোয়াল দিয়ে যুদ্ধ করার জন্য মানুষের ফিগারটা কত বড় হওয়া উচিত। আগেকার দিনে মানুষরা খুব বড় বড় হতো, ওই যে আমরা দেখেছিলাম না ব্যাঙ্গালোরে, রাজা মহারানা প্রতাপ, দেখেছি হাইট কত বড়, আমার থেকেও দুবিদ্যা ওপরে মহারানা প্রতাপ। আমার কি হাইট আছে,
মানে এটা হচ্ছে রাজার স্লিপিং চেম্বার ছিল, বুঝতে পারছো? এর মধ্যে অনেক পাথর টাথরগুলো বেলজিয়াম থেকে আনা। আচ্ছা, ওপরের বলগুলো বেলজিয়াম থেকে আনা। এটা হচ্ছে 1700 সেঞ্চুরির দোলনা। হ্যাঁ, এটা হচ্ছে নতুন করে বানানো 20 সেঞ্চুরির দোলনা। কোনো ইনফরমেশন যদি ভুল হয় তার জন্য ক্ষমা করে দিও, হতেও পারে। এই মতি মহলে কি বলতো, মহারাজা বসতো, মিটিং করতো। তোমার কোনো তখনকার দিনে যদি কোনো অন্য কোনো রাজা মহারাজা আসতো, তারাও কিন্তু পাশে বসতো। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ক্যাফে, ভিরা ক্যাফে। বাইরে বেরোনোর পথে দেখো কাপড় জুতোর একটা বাজার। তোমরা কেউ চাইলে এখানে শপিং করতে পারো। এখানে কিছু জুয়েলারিজ আছে, এখানেও জুয়েলারিজ আছে। এখানে একটা মন্দির আছে, প্লিজ রিমুভ ইউর শুজ। জয় রাধে কৃষ্ণ। মানে আমরা যে ওপরে উঠলাম না, ওপরে উঠে ঘুরতে 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 নিচে নেমে গেলাম। কিন্তু হ্যাঁ, লিফটে করে যদি আবার ব্যাক করতে হয় তাহলে আবার মানে যেখান থেকে আমরা ভেতরে সব মিউজিয়ামের জিনিসপত্রগুলো দেখলাম ওখান থেকে ঢোকা যাবে না। লিফট আবার লিফটের গেটের কাছে গিয়ে ওখান থেকে ব্যাক করতে হবে। তো বাবা মা ওখানে বসে আছে, বাবা মাকে বললাম ওখান থেকে নিচে চলে আসতে। আর আমরা ঘুরে 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 এত দূর আসলাম, তো এখান থেকে আবার গিয়ে ব্যাক করে সেই ওখানে আর যেতে পারবো না। এই হচ্ছে গল্প। বারে বারে কী বলো তো, ও হাত ছেড়ে ছেড়ে এদিক ওদিক চলে যাচ্ছে পুচকা। তাই ওকে বোঝাচ্ছি যে আমি তো ভিডিও করছি, মানে আমার অত খেয়াল থাকে না যে আমার পেছনে কে আছে কে নেই। ও মায়ের হাত ছেড়ে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। এবার আমি যদি খেয়ালে খেলে চলে যেতাম তাহলে তো ওকে এত করে শেখাই যে বাবা মায়ের হাত ছেড়ে কোথাও যাবি না। আর ওই যে হোটেলে যে খাটটা আছে, ডবল টেকার খাট, বারে বারে উঠছে আর নামছে, উঠছে আর নামছে। কালকে বকা দিয়েছি ওকে আমি, আজকে সকালেই। যদি পড়ে যাস তাহলে কী হবে? 10 বার উঠতে গিয়ে একবার তো পড়ে যেতে পারিস। রাত্রেবেলা খাটে শুয়েছিল, ওকে ধারে শুয়েছি, পড়ে গেছে ধাঁই করে। আবার সকালে মনেও নেই, রাত্রে আবার কান্নাকাটি করছিল যে পড়ে গেছি। চিন্তা করো। ওই 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 নাচবে না, পড়ে যাবে। খুব ভীতু, মানে আমি কি ভীতু, আমার থেকে ডবল ভীতু। এই হচ্ছে বাইরের রাস্তা, নামার রাস্তাটা অনেকটাই স্লোপ, পুরো পাথরের রাস্তা। নোকে লাগছে বাবা, কি করা যাবে শোনা? ঘেমে গেছে, পুরো ঘেমে গেছে একবারে। ফোর্টের এই পাশটা দেখো, দেখা যাচ্ছে এদিক দিয়ে। বাবা তোর গান গাইছে। পাপা যখন বড় হবে এই ভিডিওগুলো দেখবে, তখন মনে থাকবে যে আমি ছোটোবেলায় এগুলো এগুলো করেছি। অ্যাকচুয়ালি ভিডিও করার উদ্দেশ্যটাই এটা, বুঝেছো? ভিডিও কে দেখবে না জানি না, যার পছন্দ হবে দেখবে, আমরা দেখব, পাপা দেখবে, পাপা বড় হয়ে যাবে দেখবে, আমি যখন বুড়ো হয়ে যাব দেখব যে আমরা এই করেছি। আর সবথেকে বড় ব্যাপার কী বলো তো, ভিডিও করলে 3 বছর পর যদি আমি সেই ভিডিওগুলো দেখি খুলে, তো আমি বুঝতে পারি যে আমি এটা করেছিলাম। আবার যদি সেখানে যাওয়ার প্ল্যানিং থাকে, তো আমি মোটামুটি একটা আমার ডিটেল আইডিয়া কালেক্ট হয়ে যায় যে এরপরে এটা করতে হবে, এরপরে এটা করতে হবে, এখানে যেতে হবে, এখানে ফোন করতে হবে। এই জন্য বেসিক্যালি ভিডিওটা করা চেষ্টা করি আমি। আমার ভিডিওতে আমি যতটুকু কালেকশন করেছি মোটামুটি সব ইনফরমেশান দেওয়ার। তারপরে যদি কিছু মিস হয়ে যায় যাবে, আর কি করা যাবে, তাই না বাবা? আই এম নট প্রফেশনাল, আই এম স্টুডেন্ট, আই এম লার্নিং।
এই যে বাইরের দিকে চলে এসেছি আমরা, লিফটের রাস্তাটা এখানে ছিল, আমরা চলে এসেছি। আর ভিডিও করার আরেকটা প্লাস পয়েন্ট কী জানো তো, ভিডিও করতে গেলে আমি একটু ইনফরমেশান কালেক্ট করি, আর যেটা আমার মনে থাকে, হ্যাঁ একদম মাইন্ডের মধ্যে আমার থেকে যায় যে যেমন এখানে এসেছি এই ব্যাপারে, এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমি ভালো করে রিসার্চ করব যে কী এর হিস্ট্রি আছে, তার মধ্যে কী লাইন ভিডিওতে বলা যেতে পারে, হ্যাঁ সেইগুলোকে আমি সুন্দর করে একটা স্ক্রিপ্ট বানিয়ে সেটাকে আমি আমার ভিডিওতে বলবো। এই ব্যাপারগুলো করলে না একটা পুরোপুরি মাইন্ডের মধ্যে গেঁথে যায় সেই জায়গার ব্যাপারে। এই জন্য বেসিক্যালি ভিডিও করতে আমার ভালো লাগে। কেমন কি বললাম, আই এম লার্নিং। চলে এসছে যশবন্ত থাড়া না থাড়া। টেবলু পাপা হাই করে দে। আজকে দিন তুই হাই করিস নি, গুড মর্নিংও বলিস নি। গুড মর্নিং এতক্ষণ পরে বললাম। হ্যাঁ, যশবন্ত থাড়া রাজস্থানের যোধপুর শহরে অবস্থিত একটি সুন্দর স্মৃতিসৌধ, যা মারওয়ার রাজবংশের রাজাদের স্মরণে নির্মিত হয়েছে। এটি 1899 সালে মহারাজা সর্দার সিং তার পিতা মহারাজা যশবন্ত সিংয়ের স্মরণে নির্মাণ করেন। এই যশবন্ত থাড়া মারওয়ারের তাজমহল নামেও পরিচিত। এটি একটি সাদা মার্বেল দিয়ে নির্মিত, যা সূর্যের আলোয় জ্বলজ্বল করে ওঠে। যশবন্ত থাড়ার মূল কাঠামো ছাড়াও এখানে আরও রাজপরিবারের সমাধি রয়েছে। এই পাশগুলো দেখো, পুরো একটা বাউন্ডারি দেখা যাচ্ছে। আর এই দিক দিয়ে ভেতরে যাওয়া যায়, কিন্তু জুতো খুলে যেতে হবে। দেখছি কোথায় কি আছে ভেতরে। পরপর সব সমাধি আছে ওই সাইডে। এটাও কোনো প্যালেসের থেকে কম না। 30 টাকা টিকিট লাগলো এখানে আমাদের। কাঁচের বয়ামের মতো লাগছে দেখতে, ঝর্ণাটা পড়ছে তো, জলটা কাঁচের বয়ামের মতো দেখতে লাগছে বলে। আমরা এখন যাচ্ছি তুর্জিকা জলরা। রাস্তা খারাপ আছে, রাস্তা বন্ধ, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তার অবস্থা দেখো, পুরো কাদা কাদা হয়ে আছে গলির ভেতর দিয়ে। মানে এখানে একটু আমাদের আমরা এক্সপিরিয়েন্সটাও নিতে পারলাম এখানকার অলিগলির। পাশেই কিন্তু ঘন্টাঘর, মানে আমাদের হোটেলের পাশেই ঘন্টাঘর, এখান দিয়েও যাওয়া যাবে। আর এখান থেকে ওই তুর্জিকা জলরা 1 মিনিটের রাস্তা। এটাই অলরেডি চলে এসেছি। তাহলে এত সুন্দর প্লেসটা যদি না দেখি ভালো লাগবে। এই পাশটা হচ্ছে রেস্টুরেন্ট, এই পাশে হচ্ছে পোর্ট দেখা যাচ্ছে। আর এই জায়গাটা এসে যদি মিস করতাম তাহলে তো নিচে সুইমিং করছে লোকাল সব। জায়গাটা আসলাম না, এটা কিন্তু ফ্রি আছে, মানে অল টাইম ওপেন। এখানে কোনো টিকিটের ব্যাপার নেই, যখন খুশি এসে দেখা যেতে পারে। হ্যাঁ বাবা, হ্যাঁ ব্যাপারটা হলো কী বলো তো, আমরা ব্লু সিটিটা খুঁজে বেড়াচ্ছি, বুঝতে পেরেছো? নব চক বলে জায়গার নাম। ব্লু বাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু 2-1টা করে। প্রপার যে ফুল চারিদিকে ব্লু আর ব্লু সেটা পাচ্ছি না। আর ব্যাপারটা কী বলো তো, আজকে মানে পুরো যোধপুরে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পাইনি খাওয়ার জন্য, মানে পুরো রাজস্থানে খুঁজে পাইনি আমি বলতে পারো। হয়তো আছে, একটা পেয়েছিলাম, গিয়েছি বন্ধ, সন্ধ্যে 6টার সময় খুলবে। তো একটা পাঞ্জাবি ধাবাতে, মানে পাঞ্জাবি রেস্টুরেন্টে দাঁড়িয়ে আজকে লাঞ্চটা করেছি আমরা। আর এখন তো ঘুরে বেড়াচ্ছি এই অলিগলির মধ্যে। এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। এই ব্লু একটু পেন্টিং করা আছে দেখো, এখানেও পেন্টিং আছে। মোটামুটি এটাই বলা যেতে পারে না তোমা, কেননা অনেকটাই খুঁজলাম আমরা। খুঁজে কিন্তু আর পেলাম না। এবার এখান থেকে বা এর সামনে একটা ব্লু বিল্ডিং দেখা যাচ্ছে, দেখো দেখো। আলটিমেটলি মোটামুটি পেলাম মনে হচ্ছে। দেখো এখানে সব রিল বানাচ্ছে। চলো গো গো। এক্সকিউজ মি, এই হচ্ছে
রাস্তা আছে তো আমার, এটাই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে পুরো ব্লু। না, জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মপুরি। এইদিকে আর নেই অতটা, কুকুর কুকুর এতটুকুটাই থাক, বেশি নেই, অল্পই আছে যা বুঝলাম। কয়েকটা বাড়ি আছে ব্লু, যেমন দেখো প্রত্যেকটা ব্লু, লোকের বাড়ি। আসো, আমরা এটা দিয়ে আসলাম তো। ব্যাপারটা কি বলো তো, বেসিক্যালি ব্লু বাড়ি আর বেশি নেই, খুব সামান্য আছে ব্লু বাড়ি, বুঝতে পেরেছো? এখন সব কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা তো অনেকটা ঘুরে একটা মানে কাছাকাছি 10টা-15টা বাড়ি দেখলাম ব্লু, এই হচ্ছে ব্যাপার। হয়তো আরও আছে কিন্তু আমাদের চোখে পড়লো না। এবার লোকাল অটোর এক্সপিরিয়েন্স নিচ্ছি আমরা, তাই না বাবা? আমরা অটো করে যাচ্ছি, মানে অ্যাকচুয়ালি অনেকটা হাঁটতে হাঁটতে চলেছি, বুঝেছো, ঘন্টাঘর থেকে এই ব্রহ্মপুরীতে। তো 3-3.5-4 কিলোমিটার হবে হয়তো। এবার এখান থেকে অটো করে যাচ্ছি, 150 টাকা বলছিল, আমরা দাম দর করে বললাম প্রথমে 70 দেবো, রাজি হলো না একটা অটো, অন্য অটো করলাম 80 টাকাতে রাজি হলো, আমাদেরকে ড্রপ করে দেবে। হাঁপিয়ে গেছি, পুরো ঘেমে গেছি একেবারে। মশলাপাতির দোকান, মশলাপাতি হোলসেল, দেখো এদিকে চুরির দোকান, সব হোলসেল মার্কেট। পাপড়, হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের অটোওয়ালাটা বললো যে দেখো দাদা রাস্তা খারাপ আছে, রাস্তা আর গাড়ি যাবে না, তোমাদের এখানে নেমে যেতে হবে। 1 কিলোমিটার দূরে নামিয়ে দিল, 10 টাকা কম দিলাম, 70 টাকা। কিন্তু আমি দেখেছিলাম রাস্তা খারাপ, কিন্তু এখানে একদম পুরো ঘন্টাঘর পর্যন্ত রাস্তা একদম পরিষ্কার, প্রত্যেকটা গাড়ি চলে আসছে। বেকার বেকার আমাদের নামিয়ে দিল, মানে সব জায়গাতেই একটা করে ঠক মানুষ। যেটা রাস্তা খারাপ ওটা ভেতরের দিকে ছিল, সব জায়গাতে একটা করে ঠক মানুষ পেয়েই যাই। মানে ঘুরতে গিয়ে অনেক ঠক পেয়েছি, কিন্তু আমি বলি না কিছু তোমাদেরকে। অনেক ভিডিও দেখে ট্রাই করেছিলাম ঘন্টাঘরের সামনে শাহি সমোসা আর মির্চি বড়া, তার সাথে লস্যি। শাহি সমোসা আর মির্চি বড়া খেয়ে তো খুব একটা আমার ভালো লাগেনি, বরং এর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি সিঙ্গারা তারা খেয়ে দেখে তাহলে সেখানকার সমোসা আর শাহি থাকবে না। যাই হোক, ভালো লেগেছিল খেতে লস্যিটি। তারপর আমরা গেলাম ঘন্টাঘর, পাশেই ঘন্টাঘর। ক্লক টাওয়ার যোধপুরের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক স্মারক। এটি মহারাজা সর্দার সিং এর শাসনকালে নির্মিত হয়েছিল এবং স্থানীয়ভাবে এটি ঘন্টাঘর নামে পরিচিত। ঐতিহাসিক ব্যাখ্যাকে একটু স্থগিত রেখে বলছি, এখানে ক্যামেরার কারোবার সামলেছিল তোমাদের ভাই বোন আর আমার ছেলে দিয়ে, আর আমি ছিলাম নিচে দাঁড়িয়ে। এই ঘন্টাঘরের আশেপাশে আছে বিশাল মার্কেট, যেখান থেকে তোমরা চাইলে শপিং করতে পারো। এই ঘড়িটি পূর্বে নূর মিস্ত্রি নামক একটি ব্যক্তি পরিচালনা করতেন। বর্তমানে তার বংশধর, তার ছেলে এবং তার নাতি মোহাম্মদ ইকবাল এবং মোহাম্মদ শাকিল এই ঘড়িটিকে পরিচালনা করেন। বর্তমানে এই দুজন ছাড়া কেউ আর জানে না এই ঘড়িটিকে কি করে পরিচালনা করতে হয়। যাই হোক, এই ঘড়িটি একবার চাবি দিলে 7 দিন ননস্টপ চলে। তো ভাইরা বন্ধুরা, নিচ্ছি এই সিরিজে বিদায়। এরপরে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো সিরিজ নিয়ে। ভালো থেকো। বাবা